হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিন্ধু তীরে। সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে, দশম শ্রেণীর একটি কবিতা। সামনেই মাধ্যমিক। আমি এই সিন্ধু তীরে কবিতাটির কোনো প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব না। আমি জানি এই প্রশ্ন উত্তর তোমাদের কাছে আছে। আমি আলোচনা করব শুধুমাত্র কবিতাটি নিয়ে, কবিতার বিষয়বস্তু নিয়ে বা কবিতাটিতে কি বলা হয়েছে সেটা নিয়ে। কারণ আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি যে ওদের এটা নিয়ে একটু অসুবিধাই হচ্ছে, বক্তব্যটা নিয়ে। সুতরাং ওদের মতোই আমি তোমাদের কথা ভেবেও এই কবিতাটি আলোচনা করার কথা ভাবলাম, তাই তোমাদের সামনে এটা নিয়ে এসেছি। শুধুমাত্র আলোচনা করব বা বলবো যে সিন্ধু তীরে কবিতাটির আসল বিষয়বস্তু বা ভেতরে কি রয়েছে। একদম সোজা, খুব একটা যে কঠিন তা না, কিছুই নেই কবিতাটার ভেতরে। আমি এই কবিতাটি আলোচনা করার আগে যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল ছিলেন সপ্তদশ শতাব্দীর আরকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি পদ্মাবতী নামক এক অনুবাদ কাব্য রচনা করেছিলেন। মোহাম্মদ জায়সি রচিত পদুমাবাদ কাব্য অবলম্বনে আলাওল এই পদ্মাবতী রচনা করেছিলেন। এই কাব্যের পদ্মা সমুদ্রখণ্ডের প্রথম কবিতাটি হলো আমাদের আলোচ্য কবিতা সিন্ধু তীরে। সিন্ধু তীরে আলোচনা করার আগে আমি এই কবিতাটির একটু আগে থেকে আলোচনা করতে চাই। মানে এই কবিতাটির উৎপত্তি বা এই কবিতাটিতে ঠিক কী বলা হয়েছে সেগুলো, সেই ক্যারেক্টারগুলো এলো থেকে। তো শুরু করি। চিতোরের নাম তোমরা সবাই জানো। সেই চিতোরের রাজা রত্নসেন সিংহলের রাজকন্যা পদ্মাবতীর এত সুন্দর দেখতে ছিলেন তার কথা তিনি জানতে পেরেছিলেন। পদ্মাবতীর রূপের খবর তিনি জানতে পেরেছিলেন কোনো এক শুক পাখির মুখে। আমরা রূপকথাতে শুক পাখি, এই পাখিটার নাম শুনেছি। তো সেই শুক পাখির মুখে আমরা শুক পাখির মুখে চিতোরের রত্নসেন পদ্মাবতী রাজকন্যার রূপের কথা জানতে পেরেছিলেন এবং তাকে বিবাহ করবার জন্য তিনি সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। বিভিন্ন রকম বাধা বিপত্তি ও সব কিছু অতিক্রম করে শেষমেশ পদ্মাবতীর সঙ্গে বিবাহ হয়। ভালোই কাটছিল সিংহলে পদ্মাবতী আর রত্নসেনের। কিন্তু কিছুদিন পরেই রত্নসেনের কাছে খবর আসে যে রত্নসেনের প্রথম স্ত্রী নাগমতী খুবই অসুস্থ হয়ে পড়েছেন বা অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করছেন। আমরা এখানে দুঃখ কষ্টের কথাটাই বলবো। অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করছেন। রত্নসেন তখন পদ্মাবতীকে সঙ্গে নিয়ে চিতোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক এই সময় সমুদ্র এক বৃদ্ধ বেশে বা বৃদ্ধের ব্রাহ্মণের ছদ্মবেশে রত্নসেনের কাছে এসে তার সম্পত্তি 4 ভাগের 1 ভাগ প্রার্থনা করেন এবং বলেন যে এই যদি দান করেন রত্নসেন এই সম্পত্তি, তাহলে রত্নসেনের সমুদ্রযাত্রা ভালো হবে, কোনো বিঘ্ন এতে আসবে না। কিন্তু রত্নসেন প্রচণ্ড রেগে যান এবং তাকে তাড়িয়ে দেন ভৎসনা করে। তখন সমুদ্র যাত্রাকালে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং ক্ষুব্ধ সমুদ্রের রোষে পড়ে রত্নসেনের সংকট উপস্থিত হয়। পদ্মাবতীকে বাঁচানোর জন্য রত্নসেন মান্দাস একটা ছোট্ট নৌকা করে 4 জন সখী সহ তাকে দূর সমুদ্রে ভাসিয়ে দেন এবং এই সমুদ্রে ভাসানোর পরেই থেকে এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। কারণ সমুদ্রে ভাসার পরে সমুদ্রের তরঙ্গ পদ্মাবতীর সহ 4 জন সখীকে নিয়ে এসে আছড়ে ফেলে কোনো এক সমুদ্র তটে এবং সেখানে পদ্মাবতী সহ 4 জন সখী অজ্ঞান হয়ে থাকে। যেখানে ওরা পড়ে সেই জায়গাটি হচ্ছে সমুদ্র কন্যা পদ্মার জায়গা। এই জায়গাটি অতীব মনোহর। এই জায়গায় কোনো দুঃখ কষ্ট ক্লেশ কিছুই নেই। এখানে সত্য ধর্ম এবং সদাচার সব সময় বিরাজ করে। সেই সময় সমুদ্রের রাজার কন্যা পদ্মা সিংহল রাজকন্যা
তথা রত্নসেনের নববধূকে সমুদ্রের তীরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তোমরা এরপরে দেখবে যে তোমাদের পদ্যে এরপর সমুদ্রের কন্যার পদ্মার গৃহের খুব সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে। সেখানে বলা রয়েছে যে পর্বতের উপরিতলে অবস্থিত হওয়ার ফলে সেখানে ফল ফুল শোভিত একটা বাগান রয়েছে বা উদ্যান রয়েছে। সেখানে নানা ফলের গাছ রয়েছে সেই এবং ফুলের সুগন্ধি ফুলের গাছ রয়েছে, যা সবসময় উদ্যানকে সুরভিত করে রাখে। পদ্মার যে বাড়িটা রয়েছে সেটাও খুব মূল্যবান, রত্ন বা পাথর দ্বারা খচিত। সমুদ্রকন্যা পদ্মা সেখানে সুখে বসবাস করে। পদ্মার সেই যে বাড়ি সেই পুরীতে নানা সুখে হেসে খেলে দিন যাপন করে। ভোর হলে সখীদের সঙ্গে নিয়ে উদ্যানে আসে। এই রকমই এক সময় যখন ও কোনো এক সকালে সখীদের নিয়ে উদ্যানে এসেছিল, তখনই সে মান্দাসে করে মান্দাসটাকে দেখতে পায়, অর্থাৎ ওই ছোট নৌকাটাকে দেখতে পায়। সেখানে এসে দেখে যে বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায় যে চারজন সখী সমেত একজন খুব সুন্দরী এক মহিলা তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। চারজন সখী পরিবেষ্টিত হয়ে পড়ে রয়েছেন। তাকে দেখে, পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মা মুগ্ধ হয়ে যান। তার রূপের ছটায় অচেতন পদ্মাবতীকে স্বর্গের অপ্সরা বলে মনে হয়। এও মনে করেন সমুদ্রকন্যা পদ্মা যে ইন্দ্রর অভিশাপে হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে বিদ্যাধরী অর্থাৎ দেবী সরস্বতী যেন অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। পদ্মাবতীর চোখের অবস্থা আর তার হতচেতনা এবং অবিন্যস্ত বসনের অবস্থা দেখে তার বিপর্যস্তের অবস্থার সে পরিচয় পায়। এরপরেই পদ্মাবতী সমুদ্রকন্যা পদ্মা এটাই অনুমান করে যে প্রচণ্ড সমুদ্রের বাতাসে নৌকা হয়তো ভেঙে গিয়েছে আর তার জন্য তাদের এরকম পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, হঠাৎ করে তার প্রতি পদ্মাবতীর প্রতি সমুদ্রকন্যা পদ্মার একটি প্রগাঢ় স্নেহ অনুভব করতে শুরু করা হয় এবং সে বিধাতা পদ্মাবতীকে বাঁচিয়ে রেখেছেন, তার শ্বাসটুকু চলছে। এই অবস্থায় পদ্মা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন যে যেভাবেই হোক না কেন একে চিকিৎসা করে বাঁচিয়ে তুলতে হবে। তিনি সখীদের নির্দেশ দেন আগুন জ্বালানোর জন্য। আগুন জ্বালিয়ে তাকে সখীরা পদ্মাবতী সহ আরও চারজনকে তাদের হাত পা সেঁকে দেয়। পদ্মা বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র মহাষধি প্রয়োগ করেন, ঈশ্বরকে প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। এইভাবে তার সেবা শুশ্রূষা করে পদ্মাবতী সহ চারজন সখী পদ্মাবতীকে সমুদ্রকন্যা পদ্মা বাঁচিয়ে তোলেন। এখানেই সৈয়দ আলওয়াল সিন্ধু তীরে কবিতাটিকে শেষ করেছেন। তাহলে সিন্ধু তীরে কবিতাটিতে রয়েছে কি? চিতোরের রাজা রত্নসেন সিংহলের রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে বিয়ে করতে সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে অনেক বাধাবিঘ্ন আসে, কিন্তু তা অতিক্রম করে শেষমেশ পদ্মাবতীর সঙ্গে রত্নসেনের বিবাহ হয়। কিছুদিন সুখে থাকার পরই তার কাছে খবর আসে তার প্রথম স্ত্রী খুব কষ্টে দিন কাটাচ্ছেন। তাই প্রথম স্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্য নিয়েই রত্নসেন পদ্মাবতীকে নিয়ে সমুদ্র যাত্রা করেন। ঠিক তার আগে সমুদ্র বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তার সম্পত্তির 4/1 ভাগ চান, কিন্তু রত্নসেন তাকে তাড়িয়ে দেন, সম্পত্তি দেন না। এতে সমুদ্র ক্রুদ্ধ হয়ে রত্নসেনের সমুদ্র যাত্রা ভঙ্গ করে। রত্নসেন পদ্মাবতীকে বাঁচানোর উদ্দেশ্যে তার 4জন সখী সহ এক ছোট নৌকা করে তাদের দূর সমুদ্রে পাঠিয়ে দেন। সেই দূর সমুদ্রের তরঙ্গে ভাসতে ভাসতে কোনো এক প্রচণ্ড হাওয়ার বাতাসের ধাক্কায় সেই ছোট মান্দাসা বা ছোট নৌকা ভেঙে যায়। তারা যেখানে এসে অজ্ঞান হয়ে পড়ে সেটা ছিল সমুদ্রের কন্যা পদ্মার জায়গা। সেই পদ্মা উঁচু পাহাড়ে তার বাড়ি তৈরি করেছিল। সেই বাড়ি খুব সুন্দর মনোরম, বিভিন্ন রকম মূল্যবান রত্ন দ্বারা খচিত। সেখানে
ফুল ফলের সমৃদ্ধ বাগান রয়েছে, ফুলের গন্ধে চারিদিক ছেয়ে থাকে। সেই জায়গায় দুঃখ কষ্ট ক্লেশ নেই, সবসময় সত্যতা বিরাজ করে। এমতো জায়গায় পদ্মা হেসে খেলে তার সখীদের সঙ্গে দিন কাটায়। কোনো এক ভোরে সে যখন উদ্যানে তার সখীদের সঙ্গে বেরিয়েছিল, তখন সেই মান্দাসাকে দেখতে পায়। মান্দাস একে দেখতে পায়। এরপর সে তার কাছে আসে, এসে দেখে যে এক অপরূপ সুন্দরী কন্যা 4 জন সখী সমেত অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাকে দেখে, তার রূপের ছটা দেখে সে অনেক কিছুই মনে করে যে এ হয়তো স্বর্গভ্রষ্টা কোনো অপ্সরা, বা তাকে দেবী বিদ্যাধরী সরস্বতীও সে ভাবে, এবং তারপর তার প্রতি এক প্রকার স্নেহ অনুভব করে এবং মনে মনে ভাবে, দৃঢ় প্রতিজ্ঞ হয় যেভাবে এদের বাঁচিয়ে তুলতে হবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং আগুন জেলে তার হাত পা সেঁকে দেয়। সখীদের বলা হয় হাত পা তাদের সেঁকে দিতে, আর বিভিন্ন রকম মহা ঔষধি তন্ত্রমন্ত্র প্রয়োগ করে সে ওই পদ্মাবতী সহ 4 জনকে বা পঞ্চকন্যাকে বাঁচিয়ে তোলে। এই আমাদের কবিতা। তো আজকের মতো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো আমার এই আলোচনা, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, তাহলেই আমি বুঝতে পারবো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখো। আর নেক্সট আমার সাথেই থাকো, কারণ আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি মাধ্যমিকের ইম্পর্ট্যান্ট রচনা, যা অবশ্যই আসবে। হ্যাঁ, রচনা পুরো কমপ্লিট করে নিয়েই আসবো। তো নেক্সট ভিডিওর জন্য প্লিজ একটু ওয়েট করো, আর পাশে থাকার জন্য সব সময় আমার এভাবে পাশে থেকো। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।